নমস্কার। আহ, আপনাদের বলেছি আমি যে আমি ব্যাঙ্গালোর এসেছি চিকিৎসার জন্যে। তো চিকিৎসার পারপাজে হাসপাতালে ঘোরাঘুরি দিন দুয়েক লেগেছে। তারপরে বেশ একটা লম্বা সময়, অর্থাৎ এখানে 14 তারিখে এসেছি, 15-16তে আমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু 26 তারিখে আমার ফেরার কথা। আরও 10 দিন কী করি, একটু ঘোরাফেরা করেছি সামান্য, আর বাকিটা ঘরে বসেই চলতে হচ্ছে। এই অবসরে কয়েকটা বই পড়লাম, 3টে বই পড়েছি আর একটা পড়ছি। তা 3টে বইয়ের মধ্যে একটা বই খুব চেনা বই, আমি অনেক জায়গায় দেখেছি, বইমেলায় দেখেছি, বিভিন্ন দোকানে দেখেছি, পুরনো বইয়ের দোকানে দেখেছি এবং অনেকের বাড়িতে দেখেছি। খুব মানে কি বলে, বহুল প্রচারিত একটা বই, মানুষ প্রচুর কেনে এবং সারা পৃথিবী জুড়ে কেনে, নানা ভাষার বই সেটা। বইটার নাম হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। আপনারা নিশ্চয়ই জানেন। এই হচ্ছে সেই বইটা, তো শাকির। এই বইটা আপনারা দেখেছেন, অনেকেই পড়েছেন। যারা পড়েছেন তাদের তো আর আমি আর নতুন করে বলতে পারি না, কিন্তু কেউ কেউ তো পড়েনি, তাদের জন্য দুটো কথা বলি। বইটা আমি কী লিখছি সেটা একটু বলছি। 9 বছর বয়স থেকেই বড়লোক হওয়ার ধান্দা করেন, অর্থাৎ লেখাপড়ি নয়, বড়লোক হবেন। আর গরিব বাবা সে তো চায় ছেলে লেখাপড়ি শিখুক, সুতরাং তিনি লেখাপড়িও শিখেছেন, আবার বড়লোক বাবার কথা শুনে 9 বছর বয়স থেকেই ব্যবসা করার ধান্দা করেছেন, কীভাবে বড়লোক হওয়া যাবে। তো ওনার মূল যে বিষয়টা, আয় করবেন আপনি, ব্যয় করবেন আপনি। আয় আর ব্যয় যদি সমান হয় তাহলে জীবনের শেষ প্রান্তে পৌঁছে কিছুই থাকবে না, আপনি গরিবই হবেন। যেমন তার গরিব বাবা ইউনিভার্সিটিতে কাজ করেন, পয়সা আয় করেন, গভর্নমেন্টকে ট্যাক্স দেন, সংসার চালান, সব কিছু করেন, কিন্তু জমান কম। আর বড়লোক বাবা আয় করেন, আয়ের থেকে আবার আয় করেন, ব্যয়টা তার কম থাকে কিন্তু আয়ের থেকে ব্যয়ের থেকে আয় বেশি। সেই আয় যেটা, সেটাকে আলাদাভাবে সরিয়ে রাখেন, অন্য জায়গায় ইনভেস্ট করেন এবং সেখান থেকে তিনি আয় করেন, আরও সম্পদ বাড়ান। এই হচ্ছে তার থিওরি, মূল থিওরি ওখানে, যে গরিব বাবা যা আয় করে আর ব্যয় করে প্রায় সমান সমান, পরে তিনি জীবনের শেষ প্রান্তে গরিবই হন, বড়লোক আর হন না, জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেন। কিন্তু যারা ধনী বাবা, সে 45 বা 55 বছর বয়সে অবসর নেন এবং বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটান, চিকিৎসা হোক যা হোক সব কিছু মিলে। এই বড়লোক বাবা যে কথাটা বলছেন সে তো রিয়েল এস্টেটের ব্যবসার কথা বলছেন, মিউচুয়াল ফান্ডের কথা, বন্ডের কথা, এইগুলোকে টাকা জমাতে। আর তিনি বলছেন যে ধনীরা ট্যাক্স দেয় না, বড়লোকরা, গরিবরা যা আয় করে তার অর্ধেক পর্যন্ত ট্যাক্স দিয়ে দেয়, যার জন্য তাদের আয়ের জন্য আরও বেশি আয় করতে হয়, আরও বেশি টিউশনি করতে হয়, আরও বেশি পড়াতে হয়, আরও বেশি খাটতে হয়। কিন্তু যতই খাটুন তার অর্ধেক চলে যায় বা অর্ধেকের বেশি চলে যায় সরকারকে ট্যাক্স দিতে গিয়ে। কিন্তু বড়লোকরা ট্যাক্স দেয় না। কীভাবে দেয় না? তিনি বলছেন যে কর্পোরেশন তৈরি করে ওই কর্পোরেশনের নামে তার সমস্ত ব্যয় ওই কর্পোরেশনের নামে চালায়। যেমন ধরুন, আমি একটা বড় ব্যবসা ফাঁদলাম, একটা ইনস্টিটিউট, একটা স্কুল করলাম বা একটা অর্গানাইজেশন এমনভাবে তৈরি করলাম, আমি যখনই গাড়ি চড়বো, গাড়ি কিনবো, সেই সংস্থার নামে কিনবো। অর্থাৎ সেই কিছু সংস্থা যাদের গভর্নমেন্ট থেকে ছাড় পায়, এটা আপনারা জানেন, আমরাও জানি যে এখানে এনজিও করে যারা, তারা এনজিওতে ছাড় পায়। ধর্মীয় প্রতিষ্ঠান যারা আমাদের করে তারা ছাড় পায়। হ্যাঁ, সুতরাং একটা ধর্মীয় প্রতিষ্ঠান আমি বড় আকারে করলাম, করার পরে গাড়ি কিনলাম, তার সাথে ছাড় পাবো, গাড়ির তেলের খরচ ছাড় পাবো। অর্থাৎ যা কেনাকাটি করব আমি তো কিনবো ওই সংস্থার নামে, ব্যবহার করব আমি, কিনবো সংস্থার নামে, কিন্তু ছাড় পাবো। অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়ার অন্যতম পন্থা হচ্ছে এই কর্পোরেশন বা এই ধরনের অর্গানাইজেশন তৈরি করা। এটাই তিনি বলেছেন, কিন্তু আর কোনো পথ বাতলাননি বলতে ওই যে বন্ড কেন, কিন্তু সেও তো আপনাকে আয় করে তারপরে বন্ড কিনতে হবে, তারপরে মিউচুয়াল ফান্ড কিনতে হবে। অর্থাৎ বড়লোক হতে হলে যে কর্পোরেশন তৈরির কথা বলছেন তাতে বড়লোকের সন্তান ছাড়া সেটা করা সম্ভব নয়, গরিব করা সম্ভব নয়। সুতরাং আপনার আমার মতন গরিব
না, আপনার মতো না, আমি জানি না আপনি কেমন। আমি আমার মতন মানুষের কথা বলছি, যে আমাদের পক্ষে ওইভাবে এই রিচ ড্যাড পুয়ার ড্যাডের ফর্মুলাটা কাজে লাগে না। তবে যেটা কাজে লাগে, সার কথা যেটা, সেটা হচ্ছে আপনি যা আয় করবেন আর যে ব্যয় করবেন তার একটা ফারাক রাখুন। সে ফারাকটা যে উদ্বৃত্ত যেটা দেখাবে ব্যয় করেও, সেই উদ্বৃত্তটা সরিয়ে রাখুন, অন্য জায়গায় ইনভেস্ট করুন এবং সেখান থেকে আয় করুন। আমি সাধারণত আমি যদি আয় করতে পারি তাহলে আমি মিউচুয়াল ফান্ড কিনবো, ওনার কথা অনুসারে ফান্ড বা বন্ড কিনতে পারি। নাহলে আমি অ্যাটলিস্ট আমি ব্যাংকে রাখতে পারি, যেখান থেকে কম সুদ হলে সুদ পাই, নিয়মিত আমি টাকা পাচ্ছি, ওই টাকা থেকে আসছে, উত্তরোত্তর আমার বৃদ্ধি হবে। অর্থাৎ আমি জীবনের শুরু থেকে যদি এইভাবে করতে থাকি তাহলে হয়তো জীবনের শেষ পর্যায়ে আমি একটা অতটা হতাশ হব না। যেমন আমার নিজের ব্যাপার হয়েছে, আমার আয় ব্যয় সমান সমান ছিল এবং রিটায়ার করার পর যেটুকু বেনিফিট পেয়েছি সেইটাই নিয়ে আমার খুবই সামান্য, সেটা জীবন চালাবার পক্ষে সেইটাই নিয়ে আমাকে হচ্ছে, ভাগ্যিস আমি পেনশনটা পেয়েছি। পেনশন না পেলে এতদিন আমি ওই রাস্তায় বসতে হতো, আমাকে বাটি হাতে করে রাস্তায় বসতে হতো, এই 6-7 বছরেই যে টাকা পেয়েছিলাম। যাই হোক, যদি আপনারা, এছাড়াও অনেক কথা বলা আছে, যে কথাগুলো মূলত উৎসাহমূলক, মোটিভেশন তৈরি করে, বইটা যদি আপনার পান, পড়বেন, ভালো লেখা। বারবার এক কথা রিপিট করেছে, তবুও তো আমাদের কয়জন আর বলে, কয়জন আর পরামর্শ দেয় যে আপনি ভালো হন। যদি পান, পড়ুন। ইংরেজি হোক বাংলা হোক, দেখুন ভীষণ অ্যাভেলেবল। বইটা খুব পুরনো দোকানেও পাওয়া যায়, নতুন দোকানে তো পাওয়া যায়। আপনি ইংরেজি সংস্করণটা পেতে পারেন, হিন্দি সংস্করণ পেতে পারেন এবং বাংলা সংস্করণ পেতে পারেন। আমি তো বাংলাটাই পড়ছি। আরও দুটো বই পড়েছি, দুটো না, দুটো পড়েছি আর একটা 3টে থার্ড পড়ছি। যদি তেমন হয় আপনাদের জানাবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।